ভ্যান্ডালরা খ্রিস্টপূর্ব ২য় শতক থেকেই বর্তমান পোল্যান্ড অঞ্চলে বসবাস করত। ১৭০ খ্রিস্টাব্দের দিকে অর্থাৎ সম্রাট মার্কাস অরেলিয়াসের রাজত্বের দশম বছরে তারা প্রথম রোমানদের সংস্পর্শে আসে। সে সময় মধ্য ড্যানিউব অঞ্চলে মার্কোমানি ও কোয়াডি শত্রুদের বিরুদ্ধে সম্রাট দীর্ঘ ৫ বছর ধরে এক নির্মম যুদ্ধ চালাচ্ছিলেন। এর আগে ২য় শতকের শুরুর দিকে সম্রাট মার্কাসের পূর্ববর্তী সম্রাট ট্রাজান রাজা ডেসিবালুসের ডেসিয়ান সাম্রাজ্যের একটি বিশাল অংশ জয় করে রোমের অন্তর্ভুক্ত করেছিলেন। ডেসিয়ার বিশাল স্বর্ণভাণ্ডার হস্তগত হওয়া রোমান সাম্রাজ্যের অর্থনীতির জন্য এক বিশাল আশীর্বাদ ছিল ঠিকই, কিন্তু দানিউব নদীর ওপারের এই ডেসিয়া অঞ্চলে লুকিয়েছিল চরম বিপদ। সমসাময়িক ইতিহাসবিদ ক্যাসিয়াস ডিওর মতে সম্রাট মার্কাস অরেলিয়াসের মার্কোম্যানিক যুদ্ধের সময় ডেসিয়ার শাসনকর্তা বা গভর্নর ছিলেন কর্নেলিয়াস ক্লিমেন্স। ১৭০ খ্রিস্টাব্দের দিকে গভর্নরের শাসনাধীন এই প্রদেশে চরম অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গভর্নর বর্বর উপজাতিগুলোকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কূটকৌশল গ্রহণ করেন। ঠিক এই সময়েই ডেসিয়ায় প্রবেশ করা অপেক্ষাকৃত ক্ষুদ্র ও গুরুত্বহীন একটি উপজাতির নাম ছিল হ্যাজডিঙ্গি। অপেক্ষাকৃত দুর্বল এই গোষ্ঠীটি রোমান ভূখণ্ডে প্রবেশ করেছিল মূলত রোমের সাথে মিত্রতার বিনিময়ে কিছু অর্থ ও বাসযোগ্য জমির আশায়, কিন্তু গভর্নর ক্লিমেন্স তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং উল্টো হ্যাজডিঙ্গি নারী ও শিশুদের জিম্নি করে বসেন। হ্যাজডিঙ্গিরা ঐতিহাসিকভাবে ভ্যান্ডালদেরই একটি অংশ বলে ব্যাপকভাবে পরিচিত ছিল। ক্লিমেন্স এই হ্যাজডিঙ্গিদের নির্দেশ দেন কোস্তা বক্কি নামের অপর এক বর্বর উপজাতির ওপর হামলা চালানোর জন্য, যারা সে সময় ডেসিয়ার অন্য একটি অঞ্চলে ব্যাপক লুটতরাজ ও ধ্বংসলীলা চালাচ্ছিল। হ্যাজডিঙ্গি যোদ্ধারা তাদের জার্মান স্বগোত্রীয়দের ওপর আক্রমণ চালিয়ে তাদের পরাজিত করে ঠিকই, কিন্তু এরপর তারা নিজেরাই ওই অঞ্চলে পূর্ববর্তীদের মতো নির্মম লুটতরাজ ও ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। এবার ক্লিমেন্স এই ভ্যান্ডালদের শায়েস্তা করতে ল্যাক্রিঙ্গি নামের আরেকটি বর্বর গোষ্ঠীকে লেলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ল্যাক্রিঙ্গিদের প্রচণ্ড আক্রমণে ভ্যান্ডালরা চরমভাবে পরাজিত হয়। এই পরাজয়ে ভ্যান্ডালরা এতটাই ভীত ও পর্যদস্ত হয়ে পড়ে যে তারা আনুষ্ঠানিকভাবে সম্রাটের বশ্যতা স্বীকার করে নেয়। এই বশ্যতা ও মিত্রতার শর্তস্বরূপ তারা রোমানদের কাছ থেকে অর্থ লাভ করে এবং রোমান সেনাবাহিনীতে কাজ করার বিনিময়ে জমি চাওয়ার বিশেষ অধিকার পায়। ৩য় শতাব্দীর চরম সংকটের সময়টাতে ভ্যান্ডালরা রোমান সাম্রাজ্যের জন্য খুব একটা বড় হুমকি ছিল না, বরং তারা ছিল সাম্রাজ্যের সীমান্তে বা তার কাছাকাছি বসবাসকারী অসংখ্য ক্ষুদ্র উপজাতির মধ্যে একটি মাত্র। ২৭০ খ্রিস্টাব্দে সেলিঙ্গি নামে পরিচিত ভ্যান্ডালদের একটি আলাদা শাখা আকিনকুমের কাছাকাছি বলকান প্রদেশগুলোতে আক্রমণ চালায়, তবে সম্রাট অরেলিয়ানের সুকৌশলী সামরিক চালের কাছে তারা পরাজিত ও অবনমিত হয়। সে সময় বিশাল গোথ, অ্যালেমান্নি এবং অন্যান্য আক্রমণকারী বাহিনীর ব্যাপক আগ্রাসনের বড় প্রেক্ষাপটে বিচার করলে ভ্যান্ডালদের এই আক্রমণ ছিল একেবারেই নগণ্য। তবে ইতিহাসের এই সমীকরণ খুব দ্রুতই পাল্টে যেতে বসেছিল। ২য়, ৩য় ও ৪র্থ শতাব্দী জুড়ে ভ্যান্ডালদের সঠিক ভৌগোলিক অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা প্রায় অসম্ভব। তবে উচ্চ তিসা অববাহিকা অঞ্চলে তাদের যোদ্ধাদের কবরের উপস্থিতি আমাদেরকে তাদের বসবাসকৃত একটি বিস্তৃত অঞ্চল সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। শতাব্দী পেরিয়ে যাওয়ার সাথে সাথে এই কবরগুলোর প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে দুটি সাধারণ বৈশিষ্ট্য বা ধরন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। প্রথমটি হল ওই অঞ্চলের সমস্ত বর্বর উপজাতির মধ্যে রোমান সংস্কৃতি ও প্রভাবের ধীর কিন্তু নিশ্চিত বিস্তার। ২য় শতাব্দীর পর থেকে স্থানীয় জার্মানিক জিনিসপত্রের পাশাপাশি রোমান অলঙ্কার ও ভূমধ্যসাগরীয় ধাঁচের সিরামিকের ব্যবহারও বেশ চোখে পড়ার মতো হয়ে ওঠে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি লুকিয়ে আছে ভ্যান্ডালদের বসতি স্থাপনের পরিবর্তনশীল ধরনের মধ্যে। রোমান সামরিক দুর্গগুলো সে সময় শক্তিশালী বাণিজ্য কেন্দ্র বা চুম্বকের মতো কাজ করত, যা সীমান্তের উভয় পাশেই উপজাতিদের গুচ্ছগুচ্ছ বসতিকে দুর্গের আশেপাশের অঞ্চলে গড়ে উঠতে আকৃষ্ট করেছিল। যদিও আপাতদৃষ্টিতে এই পরিবর্তনগুলো রোমানদের প্রভাবেই ঘটছিল বলে মনে হয়, তবুও ভ্যান্ডালদের নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক জীবনধারায় এক ধরনের ধারাবাহিকতা বা স্বকীয়তা বজায় থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। আমদানিকৃত রোমান সামগ্রীর পাশাপাশি তাদের নিজস্ব অঞ্চলের নির্দিষ্ট বিলাসবহুল পণ্যগুলোর ব্যবহারও তখনও টিকে ছিল। একইভাবে সীমান্তের ওপার থেকে আসা পাত্রের পাশাপাশি তারা নিজেদের ঐতিহ্যবাহী দেশীয় পাত্রেও খাবার গ্রহণ করত। বিষয়টি কল্পনা করা বেশ সহজ। একজন ঐতিহ্যবাদী ভ্যান্ডাল দাদু হয়তো তার পুরনো ধ্যান ধারণাতেই অটল আছেন এবং কোনোভাবেই রোমান কৌশল বা রীতিনীতি গ্রহণ করতে রাজি নন। অন্যদিকে তার নাতি হয়তো সানন্দে এই নতুন উদ্ভাবন ও রীতিনীতিগুলো লুফে নিচ্ছে।
রোমান ও জার্মানিক উপজাতিগুলোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিল বেশ বৈচিত্র্যময়। ভ্যান্ডালদের কখনো ব্যবহার করা হতো দেশি ঝামেলা সৃষ্টিকারী অন্যান্য উপজাতির ওপর হামলা চালানোর হাতিয়ার হিসেবে, কখনো বা রোমান অক্সিলিয়ারি বা সহায়ক বাহিনীর জনবলের মজুদ হিসেবে, আবার কখনো তারা নিজেরাই পরিণত হতো রোমের শত্রুতে, যাদের ওপর নেমে আসত সাম্রাজ্যের সামরিক বাহিনীর নির্মম আঘাত। বর্বর এই উপজাতিগুলোর ওপর ছায়া বিস্তার করে থাকা এই বিশাল সাম্রাজ্যের সাথে যোগাযোগের ফলেই মূলত তাদের সামাজিক ও রাজনৈতিক বিকাশ ত্বরান্বিত হয়েছিল। রোমের এই সংস্কৃতি ও সামরিক দক্ষতাই ভবিষ্যতে সেই সব গোষ্ঠীকে শক্তিশালী করে তুলবে, যারা শেষ পর্যন্ত এই সাম্রাজ্যের সবচেয়ে ভয়াবহ শত্রুতে পরিণত হয়েছিল। রোমের জন্য এই অস্থিতিশীল পরিস্থিতির সবচেয়ে বড় উদাহরণ ছিল রাইন সীমান্তে অবস্থানরত ফ্র্যাঙ্ক, রোমের রাইন দানিউব অঞ্চলের অ্যালেমান্নি এবং নিম্ন দানিউব অঞ্চলের গথ উপজাতিরা। তবে জার্মানিক উপজাতিগুলোর এই প্রাথমিক বিশাল উত্থানের যুগে টিসা অববাহিকায় বসবাসরত অদূর ভবিষ্যতের কুখ্যাত ভ্যান্ডালরা অনেকটাই পিছিয়ে পড়েছিল। তাদের নিজস্ব বাসভূমি বলে পরিচিত অঞ্চলেও কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী একক আধিপত্য বিস্তার করতে পারেনি। অন্যান্য শক্তিশালী উপজাতিদের তুলনায় ভ্যান্ডালদের অবস্থা ছিল হাঙ্গরের দলের মাঝে নিতান্ত কয়েকটি ছোট মাছের মতো। ৩৩০ থেকে ৩৩৫ খ্রিস্টাব্দের মধ্যকার সময়ে তাদের এই দুর্বলতা চরমভাবে ফুটে ওঠে। ইতিহাসবিদ জর্ডানেসের বর্ণনা অনুযায়ী গথিক রাজা জেনেরিক তার সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে রাজা ভিসিমারের নেতৃত্বাধীন হ্যাসডিঙ্গি ভ্যান্ডালদের ওপর আক্রমণ চালান। ভ্যান্ডালরা অল্প সময়ের জন্য প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের টিসা উপত্যকা থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং এই যুদ্ধে সম্ভবত তাদের রাজা নিহত হন। নিরুপায় হয়ে তারা রোমানদের কাছে আশ্রয় প্রার্থনা করে। সম্রাট কনস্টান্টিন তাদের প্যানোনিয়া অঞ্চলে বসবাসের জায়গা দেন। সেখানে ভ্যান্ডালরা খণ্ডিত অবস্থায় দীর্ঘ ৬০ বছর রোমান শাসনের অধীনে বসবাস করে। রোমান সামরিক বাহিনীতে কাজ করার সুবাদে এবং সাম্রাজ্যের খ্রিস্টান জনগোষ্ঠীর কাছাকাছি থাকার কারণে কিছু ভ্যান্ডাল সে সময় অ্যারিয়ান খ্রিস্টধর্মে দীক্ষিত হয়, যদিও তাদের একটি বড় অংশ প্যাগান বা পৌত্তলিক হিসেবেই থেকে গিয়েছিল। অন্যান্য অধিকাংশ বর্বর উপজাতির মতো ভ্যান্ডালদের ভাগ্যও পুরোপুরি বদলে যায় যখন দুর্ধর্ষ যাযাবর হানরা ইউরেশিয়ান স্টেপ অঞ্চল দিয়ে এক ধ্বংসাত্মক অগ্রযাত্রা শুরু করে। প্রায় ৩৭০ খ্রিস্টাব্দের মধ্যে হানরা রোমান সীমান্তে এসে পৌঁছয় এবং তাদের বশ্যতা স্বীকার করতে অস্বীকৃত জানানো সকল উপজাতিকে জীবন বাঁচাতে বাধ্য হয়ে রোমান সাম্রাজ্যের ভেতরে পালিয়ে আসতে হয়। এই পালিয়ে আসা উপজাতিগুলোর মধ্যে একটি ছিল আলানি, যারা রোমান সাম্রাজ্যের তত্ত্বাবধানে ভ্যান্ডালদের অধ্যুষিত পেনোনিয়ায় এসে আশ্রয় নিতে শুরু করে। পূর্ব দিক থেকে পালিয়ে আসা আতঙ্কিত এই শরণার্থীদের মাধ্যমে হানদের ভয়াবহ নিষ্ঠুরতা ও ধ্বংসযজ্ঞের অশুভ বার্তা যখন ভ্যান্ডাল নেতাদের কানে পৌঁছয়, তখন হ্যাসডিঙ্গি রাজা গদিগেসেল বুঝতে পারেন যে তার নিজ সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার জন্য তাকে এখন একটি অত্যন্ত কঠিন ও যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। প্যানোনিয়ায় তাদের বাসভূমিগুলো এমনিতেই সবসময় যুদ্ধক্ষেত্র লেগেই থাকত। তার ওপর পূর্ব দিক থেকে আসা এই নতুন বার্তার সাথে সাথে বিপুল সংখ্যক শরণার্থীর অনুপ্রবেশ এবং সেই সঙ্গে অনাহার ও দুর্ভিক্ষের এক প্রবল আশঙ্কা দেখা দিল। এর চেয়েও বেশি আতঙ্কজনক ছিল হানদের সম্ভাব্য আক্রমণের হুমকি। তাই রাজা গডিগাসেল, তার ঘনিষ্ঠ উপদেষ্টামণ্ডলী এবং তার পরিবার, যাদের মধ্যে গেইসারিক নামের এক কিশোর ছেলেও ছিল, সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ভ্যান্ডালদের এখন নতুন, উর্বর ও নিরাপদ কোনো বাসভূমির সন্ধানে বের হতেই হবে। কিন্তু প্রশ্ন হলো তারা কোথায় যাবে এবং কিভাবে যাবে। পূর্ব দিকে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কনস্ট্যান্টিনোপল শহরের বিস্ময়কর ও চোখ ধাঁধানো রূপের দিকে একবার তাকালেই যে কেউ বুঝতে পারত যে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চল আক্রমণ করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তারা ছিল অত্যন্ত শক্তিশালী। তাই এর বদলে তারা উত্তর পশ্চিম ইউরোপের সম্ভাবনাময় ভূখণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যা অন্তত আপাতত ওই দুর্ধর্ষ যাযাবর হানদের আওতার অনেক বাইরে ছিল। কিছু বন্ধুভাবাপন্ন আলানি উপজাতির সাথে মিলে হ্যাসডিঙ্গিরা ৫ম শতাব্দীর একেবারে শুরুর দিকে রেটিয়া অঞ্চল আক্রমণ করে বসে। সময়টা ছিল ম্যাজিস্টার মিলিটিম বা সেনাপ্রধান ফ্লাভিয়াস স্টিলিকোর যুগ। এই অসামান্য প্রতিভাবান রোমান জেনারেলের ক্ষমতায় আরোহণের ইতিহাস এত বেশি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হল তিনি নিজে ছিলেন অর্ধেক ভ্যান্ডাল।
তিনি রেটিয়া অঞ্চলের রোমান বাহিনীর হয়ে এক বিধ্বংসী পাল্টা আক্রমণ চালান এবং গডিগাসেলের বিজয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দেন। উচ্চাকাঙ্ক্ষা চূর্ণবিচূর্ণ হওয়ায় আক্রমণকারী ভ্যান্ডালরা এবার কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। পরাজিত উপজাতিদের একটি অংশকে রোমান সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করা হয়, আরেক অংশকে ইটালির জনশূন্য অঞ্চলগুলোতে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়। তবে সবচেয়ে বড় অংশটি সম্ভবত পুনরায় প্যানোনিয়াতেই ফিরে যায়। কিন্তু ভ্যান্ডালদের দ্বিতীয় আরেকটি বড় ধরনের আক্রমণের প্রচেষ্টা খুব বেশি দূরে ছিল না। 406 খ্রিস্টাব্দের শুরুর দিকে গথিক রাজা র্যাডাগাইসাস উত্তরের সীমান্ত অতিক্রম করে তার প্রায় 20,000 দুর্ধর্ষ যোদ্ধাকে নিয়ে ইটালিতে প্রবেশ করেন। জেনারেল স্টিলিকো একটি শক্তিশালী সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত করার আগেই গথিক বাহিনী আল্পস পর্বতমালা পেরিয়ে ইটালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এর ভয়াবহ পরিণতি বুঝতে না পেরে অথবা অন্য কোনো উপায় না দেখে স্টিলিকো রাইন সীমান্ত প্রহররত রোমান সৈন্যদের ইটালির মূল বাহিনীর সাথে যোগ দেওয়ার নির্দেশ দেন। এই অতিরিক্ত সৈন্যের সহায়তায় র্যাডাগাইসাসকে পরাজিত করা সম্ভব হয় ঠিকই, কিন্তু এই কৌশলটি খুব দ্রুতই রোমের জন্য এক আত্মঘাতী দ্বিমুখী তলোয়ার হিসাবে প্রমাণিত হয়। রাইন সীমান্ত অরক্ষিত হয়ে পড়ার এই সুবর্ণ সুযোগ কাজে লাগান গডিগাসেল এবং অন্যান্য বর্বর উপজাতির নেতারা। র্যাডাগাইসাসের পরাজিত বাহিনীর এক অংশকে সাথে নিয়ে তারা একজোট হন এবং ইতিহাসের অন্যতম বৃহৎ এক মহাপ্রস্থানের সূচনা করে রাইন নদীর পূর্ব দিকের তীরের দিকে অগ্রসর হতে শুরু করেন। একই উদ্দেশ্য নিয়ে তৈরি হওয়া এই বিশাল জোট 406 থেকে 407 খ্রিস্টাব্দের প্রচণ্ড শীতের মাঝামাঝি সময় সম্ভবত মেইন্স এবং ওয়ার্মস শহরের মধ্যবর্তী কোনো এক স্থান দিয়ে রাইন নদী পার হয়। সে সময় ওই অঞ্চলের রোমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের এই বিশাল ঢল থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ভ্যান্ডালদের এই আগ্রাসন আরও সহজ হয়ে যায় রোমের অভ্যন্তরীণ আরেকটি গৃহযুদ্ধের কারণে। ক্ষমতা দখলকারী তৃতীয় কনস্ট্যান্টিন ব্রিটানিক সৈন্যদল নিয়ে গল আক্রমণ করে সেটি সাময়িকভাবে নিজের দখলে নেওয়ার ফলে এই গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এদিকে বর্বরদের বিশাল জোটটি রোমানদের বড় কোনো বাহিনীর নজর এড়িয়ে যাওয়ার আশায় যতটা সম্ভব উত্তর দিক ঘেঁষে অগ্রসর হতে থাকে। যদিও এতটা সতর্কতা অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না, কারণ রোমান সাম্রাজ্য তখন নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের ধ্বংস করতেই বেশি ব্যস্ত ছিল। তবে 407 খ্রিস্টাব্দের কোনো এক সময় আলানি ও অন্যান্য বর্বর উপজাতির রাজাদের দলত্যাগ ও বিদ্রোহের ফলে গডিগাসেলের বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়ে। ফ্র্যাঙ্কদের বিরুদ্ধে হওয়া এক ভয়ঙ্কর যুদ্ধে গডিগাসেল মৃত্যুবরণ করেন। ফ্র্যাঙ্করা সে সময় সম্ভবত রোমানদের ফেডেরাটি বা চুক্তিবদ্ধ মিত্রবাহিনী হিসাবে কাজ করছিল। এই প্রচণ্ড লড়াইয়ে ভ্যান্ডাল রাজার মৃত্যু হলেও দেরিতে এসে পৌঁছানো আলানি বাহিনীর সহায়তায় শেষ পর্যন্ত ভ্যান্ডালরাই বিজয় লাভ করে। গডিগাসেলের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র গুন্ডেরিক সিংহাসনে বসেন এবং গল অঞ্চলে তাদের নির্মম লুণ্ঠন অব্যাহত রাখেন। ভ্যান্ডালদের এই আগ্রাসন পশ্চিমাঞ্চল রোমান সাম্রাজ্যের ওপর কতটা ভয়াবহ প্রভাব ফেলেছিল তা সেন্ট জেরোমের লেখা একটি চিঠি থেকে জানা যায়। তিনি লিখেছেন যে অগণিত বন্য উপজাতি গলের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং সব তছনছ করে দিচ্ছে। তার লেখায় সে সময়ের ভয়ানক পরিস্থিতি, নির্বিচার গণহত্যা, ধ্বংসলীলা এবং বর্বরদের চিরাচরিত ক্রূরতার এক নির্মম চিত্র ফুটে ওঠে। চিঠিটিতে এও বলা হয়েছে যে গলের দক্ষিণাঞ্চল, বিশেষ করে লুগডুনেন্সিস এবং নার্বোনেন্সিস প্রদেশগুলো মুষ্টিমেয় কয়েকটি শহর বাদে এক চরম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অথচ এই ধ্বংসযোগ্য ভ্যান্ডালদের কাজ ছিল না, কারণ সে সময়ে তারা কেবল উত্তরাঞ্চলেই অবস্থান করছিল। বরং এই অঞ্চলগুলোর এমন ভয়াবহ পরিণতির জন্য প্রায় নিশ্চিতভাবেই দায়ী ছিল সেখানে চলমান তীব্র গৃহযুদ্ধ। এই চরম বিশৃঙ্খলাই ভ্যান্ডালদের পরবর্তী মহাপ্রস্থানের দিকে ধাবিত করার অনুঘটক হিসেবে কাজ করেছিল, আর এবার তাদের গন্তব্য ছিল দক্ষিণ দিক। 409 খ্রিস্টাব্দের দিকে কনস্ট্যান্টিনের বিদ্রোহ যখন ব্যর্থতার মুখে পড়ে, তখন সিংহাসনের দাবিদার একাধিক শক্তিশালী রোমান নেতার মধ্যে এক নতুন ক্ষমতার লড়াই শুরু হয়। এমন এক টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভ্যান্ডালরা কোনো ধরনের বাধা ছাড়াই অ্যাকুইটানিয়া হয়ে পিরিনিজ পর্বতমালার দিকে এগিয়ে যায়। তৃতীয় কনস্ট্যান্টিনের অধীনে থাকা জেরন্টিয়াস নামের এক সাবেক সেনাপতির আমন্ত্রণে 409 খ্রিস্টাব্দের শরতে ভ্যান্ডালরা পিরিনিজ পর্বতমালা পেরিয়ে হিস্প্যানিয়া অর্থাৎ বর্তমান স্পেন ও পর্তুগাল অঞ্চলে প্রবেশ করে। জেরন্টিয়াস তার ক্ষমতা দখলকারী সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং এই লড়াইয়ের জন্য তার মিত্র বাহিনীর খুব প্রয়োজন ছিল।
এই কাজের জন্য ভ্যান্ডালরাই ছিল তার নিখুঁত পছন্দ এবং সম্ভবত তুলনামূলক নিরাপদ এবং রূপায় সমৃদ্ধ এই প্রদেশে কাজের বিনিময়ে তাদের জমির প্রস্তাব দেওয়া হয়েছিল। পিরিনিজ পার হওয়ার পরের 2 বছর স্পেনের সাধারণ মানুষের জন্য ছিল এক দীর্ঘ দুঃস্বপ্নের মতো, যেখানে ভ্যান্ডাল এবং তাদের মিত্ররা এক ভয়াবহ ভূমিকা পালন করেছিল। প্লেগ, দুর্ভিক্ষ আর অবিরাম গৃহযুদ্ধে জর্জরিত এক অসহায় জনপদ এবার সরাসরি এক বিদেশি শক্তির নিষ্ঠুর আক্রমণের শিকার হল। রোমান গ্যালিসিয়ার বিশপ এবং 5ম শতাব্দীর একজন হিস্প্যানো রোমান ঐতিহাসিক হাইডেসিয়াসের বর্ণনা থেকে এই ভয়াবহ পরিস্থিতির একটি চিত্র পাওয়া যায়। বর্বররা যখন পুরো স্পেন জুড়ে উন্মত্ত তাণ্ডব চালাচ্ছিল এবং মরণঘাতী মহামারী তার ভয়াল রূপ দেখিয়েই যাচ্ছিল, তখন শহরের সঞ্চিত ধনসম্পদগুলো অত্যাচারী কর আদায়কারীদের দ্বারা লুণ্ঠিত হচ্ছিল আর বাকিটা সাবার করছিল নিষ্ঠুর সৈন্যরা। হাইডেসিয়াসের বর্ণনা অনুযায়ী এই ধ্বংসাত্মক সময়ের পরিণতি রোমানদের চেতনায় এক গভীর দাগ কেটেছিল। আর এভাবেই তরবারি, দুর্ভিক্ষ, মহামারী এবং বন্য প্রাণীদের এই 4 ভয়াবহ তাণ্ডব যখন পৃথিবী জুড়ে আছড়ে পড়ল, তখন মনে হল যেন প্রভুর পাঠানো নবীদের সেই সতর্ক বার্তায় আজ বাস্তবে রূপ নিল। 409 থেকে 411 খ্রিস্টাব্দের মধ্যে ভ্যান্ডালরূপী এই বন্য প্রাণীরা যখন পুরো হিস্প্যানিয়ায় তাণ্ডব ও লুণ্ঠন চালাচ্ছিল, তখন একটু পেছনের দিকে তাকালে বোঝা যায় যে এই নতুন আঘাত সেখানকার সাধারণ মানুষের জন্য কতটা ভয়ঙ্কর ছিল। হিস্প্যানিয়া চিরকালই তুলনামূলকভাবে বিচ্ছিন্ন এবং নিরাপদ একটি প্রদেশ হিসেবে পরিচিত ছিল, যা সাম্রাজ্যের মূল সংঘাতময় অঞ্চলগুলোর চেয়ে অনেক দূরে অবস্থিত। এমনকি এর আগে সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়গুলোতেও আইবেরিয়ান উপদ্বীপ বলতে গেলে প্রায় অক্ষতই ছিল। কিন্তু এখন রোম তার এই অত্যন্ত সম্পদশালী অভ্যন্তরীণ প্রদেশকে রক্ষা করতেও পুরোপুরি ব্যর্থ, আর এই বিষয়টি সেখানকার বাসিন্দাদের চোখ এড়ায়নি। কিন্তু 411 খ্রিস্টাব্দের মধ্যে ভ্যান্ডালদের এই লুণ্ঠন হঠাৎ করেই থেমে যায়, সম্ভবত কারণ তারা অন্য কোথাও ঘটে চলা ঘটনাগুলোর ওপর নজর রাখছিল। সে সময় নিহত স্টিলিকোর শূন্যস্থান পূরণে কনস্ট্যান্টিয়াস নামের একজন অত্যন্ত দক্ষ নতুন ম্যাজিস্টার মিলিটিম হিসেবে ক্ষমতায় বসেন। তিনি দ্রুত গলে বিদ্রোহ দমন করেন এবং 3য় কনস্ট্যান্টিনকে হত্যা করে নিজের যোগ্যতা প্রমাণ করেন। রোমের ক্ষমতা আবার ফিরে আসায় নতুন করে তাদের রোষানলে পড়ার ভয়ে বর্বররা আপাতত শান্তি বজায় রাখতে সিদ্ধান্ত নেয়। এর বদলে হিস্পানিয়ায় বসবাসকারী বর্বররা নিজেদের মধ্যে প্রদেশটিকে ভাগ করে নেয়। অ্যালালি রাজা কার্থাজিনেন্সিস এবং লুসিটানিয়া দখল করেন। সুয়েবিরা সুদূর উত্তর-পশ্চিমের গ্যালিসিয়া দখল করে। এদিকে হ্যাসডিঙ্গি ভ্যান্ডালরা গ্যালিসিয়ার বাকি অংশ নিজেদের দখলে নেয় এবং তাদের জ্ঞাত ভাই সেলিঙ্গি ভ্যান্ডালরা দক্ষিণের বায়েটিকা অঞ্চল দখল করে। পরবর্তী কয়েক বছর তুলনামূলক শান্তি ও সমৃদ্ধিতে কাটলেও এরপরেই ভিসিগথরাও পিরিনিজ পর্বতমালা অতিক্রম করে এবং রোমের ফেডেরাটি হিসেবে সাবেক সাম্রাজ্যবাদী প্রদেশ টারাকোনেন্সিস দখল করে নেয়। এর ফলে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে যায়। এই নতুন পরিস্থিতিতে উপদ্বীপের প্রতিটি বর্বর গোষ্ঠী নতুন সেনাপতির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা শুরু করে, এই আশায় যে তারা প্রত্যেকেই হয়তো রোম সাম্রাজ্যের সবচেয়ে পছন্দের মিত্র হিসেবে স্বীকৃতি পাবে। তবে শেষ পর্যন্ত কনস্ট্যান্টিয়াস ভিসিগথিক রাজা ওয়ালিয়ের সাথে মিত্রতা বজায় রাখেন। তিনি ওয়ালিয়াকে নির্দেশ দেন দক্ষিণের শস্য সমৃদ্ধ অঞ্চলগুলোতে রোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করতে এবং এর পথে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকেই যেন সমূলে বিনাশ করা হয়। 418 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের বিপুল সামরিক সহায়তায় ওয়ালিয়া প্রথমেই কার্থাজিনেন্সিস অভিমুখে অগ্রসর হন। সেখানে এক প্রচণ্ড যুদ্ধে তিনি আলানিদের শোচনীয়ভাবে পরাজিত করেন এবং তাদের রাজা অ্যাডিক্সকে হত্যা করেন। পরাজিত আলানিদের একটি বড় অংশ এরপর উত্তর দিকে পালিয়ে গিয়ে হ্যাসডিঙ্গি ভ্যান্ডেলদের আশ্রয়ে চলে যায়। এর ফলে হ্যাসডিঙ্গিদের জনসংখ্যা এবং সামরিক শক্তি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যায়। এরপর ভিসিগথরা দক্ষিণের বায়েটিকা আক্রমণ করে। ঐতিহাসিক হাইডেসিয়াসের বর্ণনা যদি সত্যি হয়, তবে তারা সেখানে সেলিঙ্গি ভ্যান্ডেলদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল। এমনটা হওয়াও খুব স্বাভাবিক যে তাদের বেঁচে যাওয়া অংশটি হয়তো উত্তর দিকে পালিয়ে গিয়ে তাদের স্বগোত্রীয় হ্যাসডিঙ্গিদের সাথে যোগ দিয়েছিল অথবা ভিসিগথদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। যাই ঘটুক না কেন, সেলিঙ্গিরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে পড়ে এবং ইতিহাসের পাতায় তাদের আর কখনোই খুঁজে পাওয়া যায় না।
ওয়ালিয়ার এই সামরিক অভিযানটি দুটি কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। প্রথমত, তিনি যেসব অঞ্চল ধ্বংস করেছিলেন তার জন্য, এবং দ্বিতীয়ত, যে অঞ্চলটি তিনি একেবারেই স্পর্শ করেননি তার জন্য, আর সেটি হল গ্যালিসিয়া। হতে পারে রোমানরা এই অঞ্চলটিতে কৌশলগতভাবে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করেনি, আর তাই ভিসিগতদের আক্রমণ কখনোই সেখানে পৌঁছায়নি। এর ফলে হ্যাজডিঙ্গি ভ্যান্ডেল এবং সুয়েবিরা সেই যাত্রায় সম্পূর্ণ অক্ষত থেকে যায়। শুধু তাই নয়, এই ঘটনার পর হ্যাজডিঙ্গিরা বরং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। 420 খ্রিস্টাব্দে ভ্যান্ডেল এবং সুয়েবিদের মধ্যে সংঘাত বেঁধে যায়। তখন কমেস হিস্পানিয়ারামের নেতৃত্বাধীন একটি রোমান সৈন্যদল উপদ্বীপে প্রবেশ করে। ভ্যান্ডেলরা সে সময় ম্যাক্সিমাস নামের এক ক্ষমতা দখলকারী বিদ্রোহীকে আশ্রয় দিয়েছিল। এর শাস্তিস্বরূপ রোমানরা ভ্যান্ডেলদের বিতাড়িত করে একেবারে দক্ষিণে এক জনশূন্য অঞ্চলে ঠেলে দেয়। কিন্তু এটি ছিল রোমানদের একটি মারাত্মক ভুল, কারণ দক্ষিণের এই নতুন ও সমৃদ্ধ ভূখণ্ডে গিয়ে হ্যাজডিঙ্গিরা খুব দ্রুতই রোমান সাম্রাজ্যের স্বার্থের জন্য প্রবল হুমকি হয়ে দাঁড়ায়। এই গোলযোগ মেটানোর জন্য যখন কমেস ডোমেস্টিকোরামের নেতৃত্বে আরেকটি রোমান বাহিনী অগ্রসর হয়, তখন মিত্র গোথিক ফেডারেটিদের বিশ্বাসঘাতকতার কারণে রোমানরা শোচনীয়ভাবে পরাজিত হয়। ইতিহাসের পাতায় অখ্যাত এই যুদ্ধটিকে সাধারণত একটি পাদটিকা হিসেবে এড়িয়ে যাওয়া হয়, কিন্তু অ্যান্ডি ম্যারিলস এবং রিচার্ড মাইলস তাদের বইয়ে বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণকে তুলে ধরেছেন। তারা উল্লেখ করেছেন যে এটি হয়তো পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ একটি যুদ্ধ হিসেবে বিবেচিত হতে পারে। এটি ছিল ভ্যান্ডেলদের প্রথম বড় কোনো জয়, এবং ঠিক এই মুহূর্ত থেকেই তাদের আসল শক্তির উত্থান শুরু হয়। এই যুদ্ধের পর কাস্টিনাসের পরাজিত রোমান সৈন্য এবং ওই বিশ্বাসঘাতক গথরাও উদীয়মান হ্যাজডিঙ্গিদের সাথে যোগ দেয়। এই বিপুল পরিমাণ নতুন জনবল পেয়ে ভ্যান্ডেলরা গুরুত্বপূর্ণ অথচ প্রতিরোধী শহরগুলো অবরুদ্ধ করতে শুরু করে। এরপর তারা বায়েটিকার উর্বর প্রান্তর ছাড়িয়ে সমুদ্রের দিকে নজর দেয় এবং অত্যন্ত সমৃদ্ধ ব্যালেরিক দ্বীপপুঞ্জ এবং মরিটানিয়ায় আক্রমণ চালায়। এরপর 427 থেকে 429 খ্রিস্টাব্দের মধ্যে এমন দুটি ঘটনা ঘটে যা ভ্যান্ডেলদের কার্থেজের দিকে তাদের চূড়ান্ত অভিযান চালানোর প্রেরণা জুগিয়েছিল। প্রথমত, 428 খ্রিস্টাব্দে রাজা গুন্ডেরিক মারা যান এবং তার স্থলাভিষিক্ত হন তার অসামান্য প্রতিভাবান ভাই গেইসেরিক, যাকে ভ্যান্ডেল অভিজাতরা তাদের নতুন রাজা হিসেবে নির্বাচিত করে। দ্বিতীয়ত, আফ্রিকায় তখন কমেস আফ্রিকায় বনিফেস একটি উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছিলেন, কিন্তু তার এই উত্থানে পশ্চিমাঞ্চলীয় সেনাপ্রধান ফ্লাভিয়াস এটিএস এবং কনস্ট্যান্টিয়াস ফেলিক্স গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন, এবং তারা এই অভ্যন্তরীণ হুমকি দমন করতে চেষ্টা করেন। রোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ কূটচালের কারণে বনিফেস কেন্দ্রীয় প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং নিজের জন্য শক্তিশালী মিত্র খুঁজতে শুরু করেন, আর এবারও এই কাজের জন্য ভ্যান্ডেলরাই সবচেয়ে নিখুঁত প্রার্থী। তাই 429 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে রাজা গেইসেরিক তার প্রায় 50,000 থেকে 80,000 নারী, পুরুষ এবং শিশুকে খণ্ডে খণ্ডে জিব্রাল্টার প্রণালী পার হয়ে আফ্রিকায় নিয়ে যান। মূলত একজন রোমান জেনারেলের আমন্ত্রণে বা প্ররোচনাতেই তারা উত্তর আফ্রিকা আক্রমণ করেছিল। আরও একবার রোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ তাদের আরেকটি প্রদেশের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিল। উত্তর আফ্রিকায় ভ্যান্ডেলদের বিজয় তখন প্রায় নিশ্চিত। এই রোমাঞ্চকর ইতিহাস আমরা আমাদের ভবিষ্যৎ কোনো ভিডিওতে তুলে ধরব, তাই এই সিরিজের পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন।